আরে শুভেন্দু বাবু, পণ্ডিত মশাই আপনারা এখানে? নমস্কার। আপনাদের সঙ্গে দেখা করতে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম। সুভাষ তো ফার্স্ট হলো, আপনাদের ছাড়া তো সেটা সম্ভব হতো না। আমি সত্যি খুব খুশি, শুধু আমি নই, আমার গোটা পরিবার খুব খুশি। সেই খুশিতে আগামীকাল আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন কিন্তু। মানে এসবের আবার কি দরকার ছিল? ওদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। আচ্ছা, আপনি যখন বলছেন যাব, নিশ্চয়ই যাব। অবশ্যই অবশ্যই, তোমরা সকলে আসবে কিন্তু, কেমন? মাস্টারমশাই, বাকিদের নিমন্ত্রণটা সেরে আসি, চলুন। আসছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আসুন আসুন। পণ্ডিত মশাই, চলুন। হ্যাঁ, জ্যাঠামশাইকে বলো না সুভাষ, যে বাংলা মাস্টার মশাই আমাদের ফেল করাতে চেয়েছিলেন। তাই তো, জেঠু উনাকে কেন নিমন্ত্রণ করলেন কে জানে। বড়দের নামে এরকম অভিযোগ করতে নেই। হেডমাস্টার মশাই আমাদেরকে শিখিয়েছিলেন না, কাউকে জবাব দিতে হলে সেটা কাজে করে দেখাতে হয়, তাকে অপমান করতে নেই। তোমরা সবাই আসবে কালকে, কেমন? বিপিন বাবু, আমার দলের বাকি সদস্যরা চলে এসেছে, আলাপ করিয়ে দিই সকলের সাথে। হ্যাঁ, আমিও তো সদল বলে চলে এসেছি। প্রাথমিক আলাপটা সেরেই নেওয়া যাক। ও হলো অনন্ত, সত্য, অনুপমা, অমর, অমল, নরেন আর আমি যতীন। এই হলো নরেন্দ্রনাথ ভট্টাচার্য, শ্রীশচন্দ্র আর বাকি সকলে। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এখানে জায়গা কম আর পুলিশের নজরদারিও আছে, তাই অন্য সমিতিদের আমন্ত্রণ জানাইনি আমি। আপাতত কম পরিসরেই বিষয়টা থাক। যতীন, তুমি শুরু করো। আগামী পরিকল্পনা নিয়ে কি মতামত আছে তোমার, আমাদেরকে বলো। দেখুন বিপিন বাবু, ইদানিং কালে শামসুল আলমকে শেষ করা ছাড়া আমরা তেমন ভাবে ব্রিটিশদের আর জব্দ করতে পারিনি, তাই লোকজনদের মনে হতাশাও বেড়েছে। এই দলটা নেহাত ছোট নয়। আগামী ২৬ তারিখে কাজটা সফল করার জন্য আমার বিশ্বাস দেশের মানুষের মনে সাড়া জাগাতে হবে। তাদেরকে এগিয়ে আনতে হবে। ঠিক বললাম তো বিপিন বাবু? অবশ্যই। এতদিন তারা প্রাণের ভয়ে, লড়াইয়ের ভয়ে গুটিয়ে আছে। একেবারে ঠিক। আমরা সকলে মিলে পরিকল্পনা সফল করে অস্ত্র হাতে আন্দোলনের ডাক দিলে অনেকটা ভরসা নিয়ে লোকজন এগিয়ে আসবে। যতীনদা, যিনি অস্ত্র কোম্পানির কর্মচারী, উনি কি আমাদের মধ্যে এখানে আছেন? না, ও হাবু মিত্র। হাবু ছাড়া মোটামুটি এখানে সকলেই উপস্থিত আছে। ওর সাথে আবার দেখা হবে আগামী ২৪ তারিখে। তার আগে সমস্ত কাজগুলো আমাদেরকে ভাগ করে নিতে হবে। মন দিয়ে শোনো সকলে, এই ১০ জনের মধ্যে অন্তত আমাদের ৫ জন হেলা মজুরের বেশে যোগ দেবে। অনন্ত, শ্রীশ আর বিপিন বাবু এই কাজের দায়িত্বে থাকবেন। আর এছাড়া আমার আরো ২ জন প্রয়োজন। আমাকে এই কাজে নেবেন যতীনদা? একটা ঠেলাগাড়ি নিয়ে আমি যাব। দিন না অনুমতি, কথা দিচ্ছি সাহসের অভাব হবে না। সাহসের যে অভাব হবে না তা আমি জানি নরেন্দ্র, কিন্তু এক ভীষণ কঠিন পরীক্ষা। তোমার কাজ সম্পর্কে আমি আমার মামার থেকে সব শুনেছি। তবে দিন না অনুমতি। বেশ,
দিলাম তোমায় দায়িত্ব। তোমায় পাঠাতে আমার কোনো অসুবিধা নেই। যতীনদা, একজন নরেন্দ্র, তাহলে আরেকজনকে? দেখছি। নরেন্দ্র, তোমার সাথে আলাপ আমার খুব বেশি দিনের নয়। বিপদের আশঙ্কা আছে বলেই বলছি, এই কাজটাতে কতটা ঝুঁকি সেটা তুমি বুঝতে পারছো তো? জানি দাদা, জীবনে এমন সুযোগ হয়তো আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না। এই সুযোগটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আর তাছাড়া আপনার উপর পুলিশের নজরদারি আছে। আপনি আমাকে দায়িত্ব দিলে গোটা পরিকল্পনার দায়িত্ব আমি নেব। দেশ মাতার নামে শপথ করে বলছি, যদি ধরা পড়ে বীরেন্দাকে স্মরণে রাখ, প্রাণ দেব তবু মুখ খুলব না। দাও দাও, এই নাড়ু তক্তি যখন কলকাতায় নিয়ে যেতে হলো না, তখন কটকেই ব্যবহার হোক। আর হ্যাঁ, ওই বাক্স প্যাটা যখন ঘরে এনে তুলেছো, তখন আর ঘরের বাইরে বের করতে হবে না। বলছি, কি হলো প্রভাব? কোনো সমস্যা? সুভাষ তো ভালো ফল করলো পরীক্ষায়। আপনি ওকে কেন বলতে গেলেন যে ও যা চাইবে আপনি ওকে তাই দেবেন? আপনি তো জানেন আমাদের সুভাষ আর 5টা বাচ্চার মতো নয়। ও আর 5টা বাচ্চার মতো উপহার স্বরূপ কোনো খেলনা কিংবা বেড়াতে যাওয়ার কথা বলবে না। সেটা তো আপনার বোঝা উচিত ছিল। পরীক্ষায় পাশ করে ও আমাদের মান সম্মান বাঁচিয়েছে। এখন যদি ও এমন কিছু একটা চেয়ে বসে যেটা আমরা ওকে দিতে পারবো না, তখন কি হবে ভেবেছেন একবারও? প্রভা, ওকে কথা দেওয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে ভুলটা করে ফেলেছি। ওকে যদি বলতাম উপহার স্বরূপ রূপোর কলম বা সোনার ঘড়ি দেব, তাহলেই মিটে যেত। আচ্ছা, তুমি তো ওকে বলেছিলে বই বা কলমের কথা, তো ও কিছু জানালো নাকি কিছু বলেনি? দেখো, আমি তো আশা করব যে ও যেটা চাইবে সেটা যেন আমি ওকে দিতে পারি। আমার মনে হয় ও ভাবতে শুরু করেছে এতক্ষণে ও কি চাইবে আপনার কাছে। ও আপনার কাছে এসে কিছু চাওয়ার আগে আপনি ওকে ডেকে পরিষ্কার বলে দিন যে ও যদি এমন কিছু চায় যেটা আমরা দিতে পারবো না, সেরকম জিনিস ও যেন না চায়। বেশ। প্রমিলা, প্রমিলা, সুভাষকে একবার ঘরে পাঠিও। আসলে আমারও জানা দরকার উপহার হিসেবে ও কি চায়। দেখো প্রভা, উপহার তো মানুষের শখের জিনিস। দেখি দেখি সুভাষের কি শখ। বাবা, আমায় ডেকেছেন? এই তো সুভাষ, এদিকে এসো, এদিকে এসো। এসো বাবু। কই, তুমি তো আমাকে বললে না তুমি উপহার স্বরূপ কি চাও? বল, কি চাও? এখন আমার তেমন কিছু প্রয়োজন নেই বাবা। আমার দরকার হলে আমি সময় মতো চেয়ে নেব। শ্রদ্ধাস্পদে পত্রের আরম্ভেই আমার প্রণাম নেবেন। আশা করি কুশলেই আছেন। বাড়িতে একখানা দারুণ ভালো ঘটনা ঘটেছে। এই সুখবরটা শোনার পর থেকেই
ভাবছি কখন চিঠি লিখে আপনাকে জানাবো। ছোটদাদা পরীক্ষায় প্রথম হয়েছে। বাবা মশাই কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত বদলে ছোটদাদাকে পুরস্কার দেবেন বলে ঠিক করেছেন। সুভাষ, আমি তোমার উপর ভরসা হারিয়েছিলাম, তুমি নিজেকে প্রমাণ করেছো। এর পুরস্কার আমি তোমাকে দেব। বলো বলো কি চাই তোমার? আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে উত্তরের প্রত্যাশায় থাকবো। যাব, শুধু কুসুমের মধু করিব। সুবাস সায়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে। একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই জানো। এতদিন সহধর্মিণী কথাটার অর্থ জানতাম, কিন্তু এখন মর্মে মর্মে অনুভব করছি। ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। অনন্তর মুখটা কি পুলিশ চেনে? কটকে পুলিশ আমাকে চেনে, কিন্তু কলকাতায় তেমন কেউ চেনে। তাও আমাদের সাবধান হতে হবে। কোন পুলিশ বদলি হয়ে কখন কোথায় চলে আসে তার তো ঠিক নেই। একেবারে ঠিক। চেনা মুখ হোক বা না হোক, তোমরা যারা দায়িত্বে থাকবে তারা যেন প্রত্যেকে ছদ্মবেশে থাকো। এই কাজটা কিন্তু বেশ কঠিন হবে, তবে সফল করার আত্মবিশ্বাস নিয়েই বলছি। অস্ত্র লুট করা যতটা কঠিন কাজ, তার থেকেও কঠিন কাজ হলো এই বিপুল পরিমাণ অস্ত্রকে লুকিয়ে রাখা। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই নানা জায়গায় বিপ্লবীদের মধ্যে অস্ত্রগুলো ছড়িয়ে দিতে হবে। বিপিন বাবু, আপনি একটা তালিকা তৈরি করুন আর কিছু নিরাপদ জায়গা চিহ্নিত করুন, যেখানে সমিতিগুলোর মধ্যে অস্ত্র লুকিয়ে রাখার ভার দেওয়া যায়। যতীনদা, রাস্তায় লোকজনের চলাচল শুরু হয়েছে। পূর্ণেন্দু বাবুর পক্ষে আর পাহারা দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, অনেকটা সময় কেটে গেছে এখানে, আর সকলের একসাথে থাকাটা আর নিরাপদ হবে না। কোনোভাবে যদি পুলিশের কাছে এই বৈঠকের খবর পৌঁছে যায়, তাহলে বিপদ আরো বাড়বে। আমাদের সকলের এবার বেরোনো উচিত। চলো সবাই, নরেন্দ্র, পূর্ণেন্দুকে আলোচনার পুরো বিষয়টা জানিয়ে দিতে হবে। চলো চলো। যতীনদা, মনে হচ্ছে পুলিশের চর। যতীনদা, ওকে কিছুতে ছাড়বেন না। সারেন্ডার করলেও আজ রেহাই নেই।
শরৎ তুমি? আপনাদের চেনা? হ্যাঁ বিপিন বাবু, ও হলো শরৎচন্দ্র বসু। কটকে থাকে, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছে। আমার দিদির ছেলে। ক্ষমা করবেন শরৎবাবু, না জেনে অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। না না, কি বলছেন? ক্ষমা তো আমার চাইবার কথা। আপনাদের কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তবে আপনাদের ডেরা সম্পর্কে আমার অস্পষ্ট ধারণা ছিল, তাই খুঁজে খুঁজে আসতে হলো। কিন্তু শরৎ, তুমি এখানে এলে কেন? এই শহরে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন। বাড়ি ভাড়া নিতে গেলে অগ্রিম টাকার প্রয়োজন হয়। আমি তোমাদের জন্য কিছু টাকা নিয়ে এসেছি। ধরো। শরৎ, আমাকে মাফ করবেন দাদা, আপনার মতো মানুষকে। কি বলছো? ভুলটা আমার, আমি লজ্জিত। অনুদিদি বলে আপনার ভারী আক্ষেপ, আপনি নাকি দেশের জন্য কিচ্ছু করতে পারেন না। শরৎবাবু যারা মাঠে ময়দানে লড়াই করে তাদের সমানে ছায়া হয়ে সাপোর্ট দেওয়াটা কিন্তু আরো বড় লড়াই। আপনি আমাদের সেই ছায়া শরৎবাবু। কখনো কোনো দরকার হলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। আসি আমি। আমরাও যাব। সবাই চলো এখান থেকে, না হলে বিপদ হতে পারে। যা ওগুলো গিয়ে হেঁসেলে রেখে দিয়ে আয়। সাবিত্রী, হাজারিকে বলবি প্রথম চড়ার রসগোল্লাটা বাড়ির কাউকে দিয়ে চাখিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। নিয়ে আসতে বলো তো। একটু ওভাবে তাকাচ্ছ কেন? মানে বাড়ির বড় কাউকেই তো চেখে দেখতে হবে নাকি? এই সুবি, রণ এদেরকে দিয়ে তো হবে না, ওরা তো খেতেই ব্যস্ত থাকবে। ঠিক ভুল কি বলতে পারবে বলুন আপনি? ও প্রভা, কেন এরকম করছিস? ঠিক আছে বাবা জানুকে, আমি তোমাকে রসগোল্লা এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। বেশ বেশ। এই প্রভাব, দেখো আয়োজনে যেন কোনো খামতি না থাকে, কেমন? কত বাবা, দাসু জেলে এসেছে। সে বিকালে নদীতে জাল ফেলেছিল, আর কয়েকটা পাকা মাছ ধরেছে, সেই মাছগুলোকে নিয়ে এসেছে। অতি উত্তম। তা রঘু, তাহলে দাসু জেলেকে গিয়ে বলো যে ওই মাছগুলোকে রান্নার জায়গায় পৌঁছে দিতে, আর রাতে যেন খেয়ে যায় বাড়ি থেকে, কেমন? আচ্ছা। ও বাবা জানো কি, এই নাও তোমার রসগোল্লা, খাও। এই তো দাঁড়া। অতি উত্তম। খানিক পরে আরো কয়েকটা আনবেন তো, মানে মিষ্টিটা ঠিক করে বসলো কিনা দেখতে হবে। বেশ বেশ, সে নয় খাবে কোন, কিন্তু বলছি বাবা জানো কি, যে বাড়িতে কতজন লোক আসবে তার একটা হিসেব যদি তুমি আমাকে বলতে পারতে ভালো হতো, তাহলে রান্নার লোকজনদের বুঝিয়ে বলে দিতাম। বাবা বাবা, আপনি না পরিমাণের থেকে একটু বেশি বানাতে বলবেন। আমি কয়েকজন লোককে ডাকবো, তারাও এখানে খেয়ে যাবেন। তোমার বাবা সেটা আমাকে আগেই বলে রেখেছিলেন। বলেছিলেন একটু বেশি করে রান্না করিয়ে রাখতে, সুবীর যাকে যাকে খুশি তাকে তাকে খাওয়াবে। বাবা, আপনি আমার ইচ্ছাটা আগেই জেনে গেছেন। আমি এক্ষুনি গিয়ে সবাইকে নেমন্তন্ন করে আসছি। সুবি, তাড়াতাড়ি ফিরো, আর ফিরে বলো তুমি কতজনকে নেমন্তন্ন করেছো। হ্যাঁ মা। বাবা, আপনার এই সিদ্ধান্তে সুবি খুব খুশি হয়েছে। তুমি একদম ঠিক বলেছ ভর্তিদি। ছোটদাদা ভাবতেই পারেনি যে সে মুখ ফুটে বলার আগেই
বাবা তার মনের ইচ্ছেটা এভাবে বুঝে নেবেন। সুভাষকে আমি বলেছিলাম পড়াশুনো করে তারপর বাকি যা খুশি করতে পারেও। এত কিছু ঘটলো, ওর হাত কাটলো, পরীক্ষা দিতে দেরি করে গেল, তারপরেও এত ভালো ফলাফল। এরপর আমার কাছ থেকে এই বাড়তিটুকু ওর প্রাপ্য না? প্রাপ্যই বটে।